পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ১০০ কোটি টাকা উধাও, সালতা ক্যাপিটালের লেনদেন বন্ধ, কঠিন শাস্তি নিশ্চিতের তাগিদ। ভরা মৌসুমেও রাজধানীর বাজারগুলোতে বাড়ছে চালের দাম, কেজিতে বাড়তি ৮ থেকে ১০ টাকা। সুগন্ধি চালের মূল্য লাগাম ছাড়া। প্রতারক চক্র থেকে করদাতাদের সতর্ক করল এনবিআর, জানালো লিখিত নোটিশ ছাড়া অডিটের জন্য চাওয়া হয় না কর ফাইল। মিরসরাই পর্যন্ত সমুদ্রসীমা বাড়াতে চায় চট্টগ্রাম বন্দর, মন্ত্রণালয়ের চিঠি। নৌ চলাচল ব্যাহতের শঙ্কায় বিরোধিতা বিআইডব্লিউটিএর। সিন্ডিকেটের দৌরাত্ম্যে শেরপুরে নির্বিচারে বনভূমি উজাড়, অবৈধভাবে বালু পাথর উত্তোলন, হামলায় আহত বন বিভাগের কর্মী। স্বাগত স্টার বিচ টুডেতে, আপনাদের সাথে আছে আমি ইমতিয়াজ আহমেদ। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। বিনিয়োগকারীদের ১০০ কোটি টাকা হাতিয়ে নেয় সালতা ক্যাপিটালের লেনদেন বন্ধ করেছে বিএসইসি। সেই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের ব্যাংক ও বিও হিসাব স্থগিত করা হয়েছে। বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেয়া এবং আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এসব অনিয়মের ক্ষেত্রে দৃশ্যমান কঠিন শাস্তি না হলে বিনিয়োগকারীরা বাজার বিমুখ হবেন বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। আতাউর নিয়নের প্রতিবেদনে বিস্তারিত। পুঁজিবাজারে একের পর এক ব্রোকারেজ হাউসে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের ঘটনা ঘটেই চলেছে। সবশেষ চলতি বছরের মে মাসে বিনিয়োগকারীদের ১০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ মেলে সালতা ক্যাপিটালের বিরুদ্ধে। ভুয়া ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার করে গত বছর নভেম্বরে এই অনিয়ম ঘটে। ২০২৫ সালের ২৩ নভেম্বর ব্রোকারেজ হাউসটির সমন্বিত বিনিয়োগকারী হিসাবে ২৭ কোটি ৬৯ লাখ টাকা ঘাটতি পায় ডিএসই। বিষয়টি তাৎক্ষণিক বিএসইসিকে জানালে তৎকালীন কমিশন কালক্ষেপণ না করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। ওই তদন্ত প্রতিবেদনই বিনিয়োগকারীদের ১০০ কোটি ৫২ লাখ টাকা শেয়ার ও নগদ অর্থ লোপাটের তথ্য উঠে আসে। এই ধারাবাহিকতায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যাংক ও বিও হিসাব স্থগিত, বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেয়া এবং সিকিউরিটিজ ও ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তবে অতীতের অভিজ্ঞতায় এসব ব্যবস্থা নেওয়ার পরও থামেনি অনিয়ম। তাই দৃশ্যমান কঠিন শাস্তি না হওয়া পর্যন্ত বিনিয়োগকারী বাজার বিমুখ হয়ে পড়বেন বলে মনে করেন ব্যবসায়ীরা। যে সময় যে একটা অপরাধ হচ্ছে, সেই অপরাধীকে যদি শাস্তি না দেওয়া হয়, এটা এক ধরনের কিন্তু তাকে সাজা মওকুফ করে দেওয়া। এবং এটা যত হবে তত ফাইন্যান্সিয়াল সেক্টরের উপর ট্রাস্ট হবে না। যারা গুড কাজ করার চেষ্টা করছে, গুড সার্ভিস দেওয়ার চেষ্টা করছে, ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট যারা, তারা কিন্তু এজন্য বড় হতে পারতেছে না। মানে একটা দুইটা অপরাধের শাস্তি দিতে পারেন, তখন কিন্তু একটা এক্সাম্পল সেট আপ হয়ে গেল যে কেউ যদি চুরি করতে সেকেন্ড টাইম চিন্তা করে, এইসব ফান্ড কোম্পানির ফান্ড থেকে ফান্ড মিসঅ্যাপ্রোপ্রিয়েট করে চিন্তা করে, সে কিন্তু তখন চিন্তা করবে যে এর আগে একটা এরকম ঘটনা ঘটেছে যেখানে শাস্তি হয়েছে এরকম। সালতা ক্যাপিটালের প্রায় ১৪,০০০ গ্রাহকের বিও অ্যাকাউন্টে থাকা ৪,৩২,১৬,০৪৩টি শেয়ার গোপনে বিক্রি করে দেওয়া হয়, যার মোট বাজার মূল্য ৭২,৮৩,০০,০০০ টাকা। ওই অর্থের পুরোটাই তুলে নেওয়া হয়েছে। এছাড়া ব্রোকারেজ হাউসের সিসিএ থেকে নগদ ২৭,৬৯,০০,০০০ টাকা অন্য অ্যাকাউন্টে সরিয়ে নেওয়া হয়। এই ঘটনা নজরে আসার পর প্রতিষ্ঠানটি সব ধরনের নবায়ন প্রক্রিয়া বন্ধ করে দেয় বিএসইসি। এর ধারাবাহিকতায় চলতি বছরের ৫ ফেব্রুয়ারি থেকে ব্রোকারেজ হাউসের লেনদেন বন্ধ হয়ে যায়। এক বা একাধিক ব্যক্তির মালিকদের প্রতিষ্ঠান হওয়ায় এই সুযোগ পাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাই এসব প্রতিষ্ঠানকে একীভূত করে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পরামর্শ তাদের। টাকা নিয়ে তছরূপ করছে অথবা পাওয়া যায় নাকি, সবগুলো কিন্তু ব্যক্তি ওনারশিপে। এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দেখুক যে এই ব্যক্তি ওনারশিপ থাকতে গেলে ফার্দার এডিশনাল জামানত লাগবে কিনা। একটা পর্যায়ে আমরা বলছি ব্যাংক গ্যারান্টি লাগবে এত কোটি, ১০ কোটির বা আরও বেশি। হ্যাঁ, তো সেটা করতে পারে। আর না হলে বলতে পারো যে তোমরা এটার সঙ্গে একটা ইনস্টিটিউশন পার্টনার নিতে হবে। এডিশনাল সিকিউরিটিজ মানে জামানত দেওয়ার ব্যবস্থা করা হোক, অর তারা হয়তো ওই যে পেড আপ ক্যাপিটাল বৃদ্ধি করা হোক থ্রু মানে অন্য কোনো ইনস্টিটিউশনের পার্টনার নিয়ে। অভিযুক্ত ব্যক্তিদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেয়া সহ আইন অনুযায়ী আরও ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিএসইসি। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। দর্শক, দেশের পুঁজিবাজার নিয়ে বিস্তারিত আলোচনা করবে একজন আমন্ত্রিত অতিথির সঙ্গে সংবাদের পরের অংশে। যাচ্ছি অন্যান্য খবরে।
উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস 2026 উপলক্ষে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে এই স্মারক ডাক টিকিটের উদ্বোধন করেন তিনি। 10 টাকা মূল্যমানের এই ডাক টিকিটের সঙ্গে একটি উদ্বোধনী খাম ও 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও প্রকাশ করা হয়। আগামীকাল 6 জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ প্রতি বছর বিশেষ স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করে থাকে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল দেশের গ্রামীণ অর্থনীতি ও পল্লী উন্নয়নের অবদানের স্বীকৃতি প্রদান এবং দিবসটির তাৎপর্য জনসম্মুখে তুলে ধরা। ভরা মৌসুমেও 1 মাসের ব্যবধানে বেড়েছে বিভিন্ন জাতের চালের দাম। এদিকে লাগাম ছাড়িয়েছে সুগন্ধি জাতের চালের দামও। মাসখানেক আগেও মিনিকেটের দাম পরিচিত চিকন চালের দাম ছিল কেজি প্রতি 65 থেকে 70 টাকা, যা এখন 75 থেকে 78 টাকায় বিক্রি হচ্ছে। নাজিরশাইল চালও কেজিতে 5 টাকা বেড়ে 85 টাকায় পাওয়া যাচ্ছে। একই হারে বেড়েছে মোটা চালের দামও। অন্যদিকে দামের লাগাম ছাড়িয়ে স্বল্প আয়ের ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে পোলাও চালের দাম। প্রতি কেজির দাম 180 থেকে 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বস্তা প্রতি সুগন্ধি চালের দাম বেড়েছে 1000 থেকে 1500 টাকা। চালের দামের খবর জানাতে উত্তরা 13 নম্বর সেক্টর বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজা লামিয়া। আফরোজা, চালের দাম কেন বাড়ছে, কি বলছেন বিক্রেতারা? ইমতিয়াজ, আমরা আসলে সকালবেলা মিরপুর থেকে চালের বাজারের খবর জানাচ্ছিলাম। বিগত কয়েকদিন ধরেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে মূলত চালের বাজারে অনেক বেশি একটা অস্থিরতা কাজ করছে। শুধুমাত্র চালের বাজারই না, নিত্যপণ্যের যেই সব বাজার রয়েছে সেসব বাজারের প্রতিটি পর্যায়ে প্রতিটি ক্ষেত্রেই কিন্তু সবকিছুর দাম ঊর্ধ্বমুখী। তো আমরা যেটা চালের বাজার নিয়ে কথা বলছিলাম, চালের সব ধরনের চালই কিন্তু কেজিতে 5 থেকে 8 টাকা করে বেড়েছে। নাজিরশাইল চাল গত মাসেও কিন্তু 75 থেকে 80 টাকা ছিল, কিন্তু সেই নাজিরশাইল চাল কিন্তু আজ 80 থেকে 85 টাকা, 85 থেকে 90 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যদিকে যদি চিকন চালের কথা বলি, চিকন চাল বিক্রি হচ্ছিল গত 65 থেকে 70 টাকা, তা আজ বাজারে এসে দেখলাম যে 75 থেকে 80 টাকা চিকন চালের দামও, এবং মোটা চালের দামও কিন্তু এই একই হারে বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য হারে যেটা বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে পোলাওর চালের দাম। পোলাওয়ের চাল কেজি প্রতি 180 থেকে 200 টাকা করে বিক্রি হচ্ছে, এবং যেটা আসলে বিক্রেতাদের সাথে কথা বলে জানতে পারলাম, তারা বলছেন ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু ক্রমান্বয়ে পোলাওয়ের চালটা বাড়ছেই। ফেব্রুয়ারিতে যেখানে 6000 ছিল পোলাওয়ের চালের দাম, সেখানে আজ এসে ঠেকেছে 8600 টাকা। অর্থাৎ বস্তা প্রতিতে 1000 থেকে 1500 টাকার একটা ব্যবধান চলে এসেছে, এবং প্রতি কেজিতে 30 থেকে 50-60 টাকার মতন বেড়ে গিয়েছে। এই সবের কারণ যদি জানতে চাই, তারা বলছেন আসলে তারা কয়েকটি কারণ বলছেন। মিলারদের কাছে মজুত করে রাখা হচ্ছে এমন অভিযোগ রয়েছে। এর পাশাপাশি দেশের বাইরে সুগন্ধি চাল রপ্তানি করা হচ্ছে, এই একটা কারণ। এবং তারা বলছেন যে মিলাররা বলছে যে ধানের সংকটের কারণে নাকি এভাবে চালের দাম বাড়ছে। চালের দাম নিয়ন্ত্রণের জন্য তারা বলছেন যে কঠোর মনিটরিং নিশ্চিত করার জন্য। ইমতিয়াজ, এই ছিল চালের দরদাম পরিস্থিতি। আফরোজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী চালের বাজারের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আফরোজা লামিয়া। যাচ্ছি পরে খবরে। জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা পরিচয়ে ফোন করে করদাতাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি প্রতারক চক্র। অডিট থেকে অব্যাহতির প্রলোভন বা আইনি জটিলতার ভয় দেখিয়ে করদাতাদের কাছ থেকে এই অর্থ দাবি করা হচ্ছে। এমন প্রতারণা হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কর নথি পরীক্ষা বা অডিটের জন্য নির্বাচিত হলে করদাতাকে কেবল আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমে জানানো হয়। ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে এ ধরনের কোনো যোগাযোগ করা হয় না। এছাড়া কর ফি শুধুমাত্র সরকারি চালানের মাধ্যমেই রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়। তাই কোনো অবস্থাতেই ব্যক্তিগত ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংকিং সেবায় অর্থ লেনদেন না করার আহ্বান জানিয়েছে এনবিআর। সন্দেহজনক কোনো ফোন কল, SMS বা ইমেইল পেলে সংশ্লিষ্ট কর অঞ্চলের কার্যালয়ে যোগাযোগ করে তথ্য যাচাই করার অনুরোধ করা হয়েছে।
বন্দরের বহির্নোঙর এলাকায় জট কমানো, নৌ নিরাপত্তা বাড়ানো ও আর্থিকভাবে লাভবান হতে এবার ফৌজদারহাট উপকূল থেকে উত্তরে 10 নটিক্যাল মাইল বাড়িয়ে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পর্যন্ত সমুদ্র সীমা বাড়ানোর জন্য নৌ পরিবহন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে এ প্রস্তাবের বিরোধিতা করেছে বিআইডব্লিউটিএ। তারা বলছে এতে অভ্যন্তরীণ রুটে নৌ চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হতে পারে জাহাজ ভাঙা শিল্প। আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। মাতারবাড়ি থেকে বে টার্মিনালের জাইল্লাপাড়া উপকূল পর্যন্ত ৬২ নটিক্যাল মাইল চট্টগ্রাম বন্দরের জলসীমা থাকলেও এখন তা মিরসরাই পর্যন্ত আরও 10 নটিক্যাল মাইল বাড়িয়ে ৭২ নটিক্যাল মাইল করার প্রস্তাব দিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বাণিজ্য বাড়ার পাশাপাশি প্রতি বছর বন্দরে জাহাজের সংখ্যা বাড়া ও ভবিষ্যতে বন্দরসহ অন্যান্য মেগা প্রকল্পগুলো সচল করতে এই সম্প্রসারণ জরুরি বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ। গড় গভীরতা যদি ধরি, চট্টগ্রাম আমাদের এই যে চ্যানেলটা রয়েছে সন্দ্বীপ চ্যানেলের উপর দিকে প্রায় 7-8 মিটার পর্যন্ত যে গভীরতা রয়েছে, সেখানে আরও জাহাজ হ্যান্ডেল করার সুযোগ রয়েছে। ভবিষ্যতে মিরেশ্বরায় যদি আমাদের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে, এই টোটাল জায়গাটাকে আমরা একটা আমাদের কার্যক্রমের ভিতর নিয়ে আসতে পারবো। এতদিন ব্রাভো, আলফা ও চার্লি নামে 3টি অ্যাঙ্করেজ থাকলেও এবার নতুন পরিকল্পনা অনুযায়ী সন্দ্বীপ চ্যানেলের উত্তরাংশে এস নামে নতুন আরেকটি অ্যাঙ্করেজ এলাকা গড়ে তোলা হবে। এতে আরও বেশি লাইটার ও মাদার ভেসেল অবস্থান করার পাশাপাশি বাড়বে আয়। এখনই যদি এটা আমরা ধারণাগত ব্যবস্থার ভিতরে নিয়ে আসতে পারি, তাহলে যখন আমাদের প্রয়োজনটা অ্যাকচুয়ালি আসবে আমরা প্রস্তুত থাকব। নতুবা এই প্রয়োজন আমাদের হবে এবং আমরা যদি প্রস্তুত না থাকি, তাহলে আমরা এখান থেকে আমাদের আয়ও লস হবে, প্লাস আমাদের সুযোগটাও লস হতে পারে। তবে এই সন্দ্বীপ চ্যানেলটি দেশের অন্যতম ব্যস্ত অভ্যন্তরীণ নৌপথ হওয়ায় সীমানা বৃদ্ধি ও অ্যাঙ্করেজ তৈরির তীব্র বিরোধিতা করছে বিআইডব্লিউটিএ। সেই সঙ্গে সীতাকুণ্ড উপকূলের জাহাজ ভাঙা শিল্প ক্ষতির মুখে পড়ার আশঙ্কা আছে। যদি এনকারেজ করে শিপ ব্রেকিং এরিয়ার মধ্যে, তাহলে শিপ ব্রেকিংয়ের জন্য উইল বি ভেরি ডিফিকাল্ট। তখন জাহাজ ওখানে ঘুরে করা উইল বি ভেরি রিস্কি। এখন বন্দর যে জায়গায় এনকারেজগুলি আছে, এখানে জোয়ারের ঠেলা কম, কিন্তু যদি সন্দ্বীপ চ্যানেলের ভিতরে ঢুকে এই জোয়ার ঠেলা 1.5 থেকে 2 গুণ মারবে। গত 1 বছরে বহির্নোঙর এলাকায় অন্তত 8টি জাহাজের সংঘর্ষের ঘটনার পর নৌ নিরাপত্তা জোরদার করতেই এই সম্প্রসারণের উদ্যোগ নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। কখনো গুপ্তধন পাওয়ার লোভ, কখনো বা বিপদের ভয়। মানুষের সরলতা পুঁজি করে চলে লোক দেখানো তন্ত্রমন্ত্র ও সাধনা, আর সেই খরচের কথা বলে হাতিয়ে নেওয়া হয় মোটা অঙ্কের টাকা। এভাবেই প্রতারণার রমরমা বাণিজ্য চলছে নাটোরের চৌমোহন গ্রামে, যাদের প্রধান টার্গেট প্রবাসীদের পরিবার। স্থানীয়দের অভিযোগ, পুলিশের অভিযান আর বিশেষ নজরদারির মধ্যে দিব্যি অপকর্ম চালিয়ে যাচ্ছে চক্রটি। এমন দৃশ্যে যে কেউ ভরকে যাবেন। কখনো এমন অদ্ভুত অঙ্গভঙ্গি, কখনো গলা থেকে পা পর্যন্ত মাটিতে পুঁতে রাখা হয়। অদ্ভুত কণ্ঠ আর অঙ্গভঙ্গিতে বোঝানো হয় অশরীরী শক্তির উপস্থিতি। মন্ত্রপাঠ ও পূজার কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস, বিনিময়ে চাওয়া হয় অর্থ। এসবই জিনের বাদশা পরিচয়ে প্রতারণার ফাঁদ। অর্থ হাতিয়ে নেয়ার পদ্ধতিটি বেশ পুরনো হলেও সম্প্রতি নাটোরের চৌমোহন গ্রামে চলছে প্রতারকদের রমরমা ব্যবসা, যাদের কাজই জিনের বাদশা, তান্ত্রিক বা কবিরাজ পরিচয়ে প্রতারণা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চালানো হয় অলৌকিক ক্ষমতার প্রচার, আর প্রধান টার্গেট বিদেশে থাকা ব্যক্তিদের পরিবার। প্রথমেই বলে যে আপনাদের 21 টাকা বা 300 টাকা দিতে হবে, হাজিরা দিতে হবে রাতে, আর এরপরে জিন যা চায় তা আপনি দিবেন। বিভিন্ন ভাবে বংশ নির্বংশ করবে, আমাকে জ্যান্ত পুঁতি হেলা দিবি, পরি দিয়ে উঠাই নিয়ে আসবে, এভাবে ভয় দেখা আমার থেকে 1.5 লাখ টাকার উপর নিছে। অভিযোগ বেশি, অভিযোগ দায়ের করলে তো মামলা হবে, সে নেয় নাই। মাইগ্রাম থানার যে ওসি তখন এগুলো দেখেই নাই। চৌমোহন গ্রামে ভোটার সংখ্যা মাত্র 1500, অথচ জিনের বাদশা 37 জন, যাদের সহযোগিতা করেন আরও 2 শতাধিক সক্রিয় তরুণ সদস্য। পার্শ্ববর্তী কুশমাইল ও সংগ্রামপুর গ্রামেও আছে প্রতারকদের আস্তানা। প্রবাসীদের সাথে বিশেষ করে এটা এক প্রকার চিটিং করে টাকা পয়সা নেয় আর কি। এরা অ্যাক্টিং করতে করতে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ এদের বিশ্বাস করা শুরু করে দিচ্ছে। জিনের ব্যবসা না, এটা পাশাপাশি আবার মাদকের ব্যবসাও আছে। ভুক্তভোগীদের বক্তব্যে উঠে আসে কথিত জিনের বাদশা সোহান, ইমরান, সম্রাট, রাশিদুল ও রোকনুজ্জামানের নাম। অভিযোগের বিষয়ে যোগাযোগের চেষ্টা করলে গা ঢাকা দিলেও ফোনে হুমকি ধামকি দেন অভিযুক্তরা।
আমার ইনকাম নাই, এই গুরুজি যা দেয় ওখান থেকে আমি প্রতি মাসে 50 লাখ টাকা খালি দানই করি। আমার নামে তোকে মামলাই নেবে না। যত থানা, পুলিশ, তারপর র্যাব, বিডিআর যত জায়গায় যা আছে শয়তানি শেষ করার পরে আমাকে কল দিন, ঠিক আছে ভাইজান? অভিযোগ আছে একসময় দিনমজুর থাকা এই পেশাদার অপরাধীরা এখন প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছে। এই গ্রামে এমনও মানুষ আছে, এই চৌমন গ্রামে, যে দিনমজুরের কাজ করতো, তারা এখন 3 লাখ 4 লাখ টাকার মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ায়। রাতারাতি যা বলে যে মানে ধনী হওয়া। পুলিশ বলছে এরই মধ্যে চৌমোহন গ্রামে চালানো হয়েছে অভিযান। এছাড়া প্রতারক চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে রয়েছে বিশেষ নজরদারি। এই ঘটনার পর থেকে আমরা সেখানে সতর্ক দৃষ্টি রাখছি আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তারপরেও যদি কোনো ধরনের কেউ আশঙ্কা বোধ করে বা কোনো প্রতারণার শিকার হয়, তাহলে তাদেরকে আমরা বলবো কি যে পুলিশ প্রশাসনকে তথ্য সেটি জানাতে। স্থানীয়দের অভিযোগ, অপরাধীদের ধরতে পুলিশি তৎপরতা থাকলেও তার সুফল পাচ্ছেন না ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। শেরপুরে গারো পাহাড়ে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন করছে একটি সিন্ডিকেট। এতে নির্বিচারে উজাড় হচ্ছে বনভূমি। অবৈধ এই কর্মকাণ্ড থামাতে গিয়ে হামলার শিকার হতে হচ্ছে বন বিভাগের কর্মীদেরও। মেঘালয় সীমান্তে সবুজে ঘেরা শেরপুরের গারো পাহাড়, আছে শাল গজারি সহ নানা প্রজাতির গাছ। তবে বাইরে থেকে বন দেখতে যত সুন্দর, ভেতরে ততটাই ক্ষত। কি সেই কারণ? স্টার নিউজের অনুসন্ধান বনের গহীনে। যত গভীরে আমরা ততই ধ্বংসযজ্ঞ। নির্বিচারে উজাড় করা হচ্ছে বনভূমি। স্থানীয়দের অভিযোগ, এসবের নেপথ্যে অবৈধভাবে বালু ও পাথর ব্যবসা। এজন্য গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট। রাত বালু বাইরেতেছে মাহিন্দ্র টলি দেয়া, এবং কি বন বিভাগ আটকানোর চেষ্টাও করে। আটকানোর চেষ্টা করলে বালু দর্শকরা এরা মারধর করে। যে দলের সেই দলেরই, তখন আমলে আসলে ওরা খায়, কারণ এই আমলে এরা খাটাচ্ছে অতিরিক্ত। এসব পাথর বালু পরিবহনে ব্যবহার হচ্ছে ট্রাক, ভ্যান, ট্রলি। প্রকাশ্যেই চলছে সব। আমাদের এই গারো পাহাড়টা হয়েছে আমাদের শেরপুরের একটা ঐতিহ্য। এই গারো পাহাড়টা প্রতিদিন ধ্বংসের মুখে যাওয়ার কারণ হচ্ছে একটাই, দিনে রাইতে এখানে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। পাহাড় থেকে এরকম বালু পাথর নিয়ে আনার পরে তো মনে করেন যে রাস্তাঘাট নষ্ট করে ফেলাইলো। এটি যদি প্রশাসন দেখতো তাহলে কিন্তু এরকম হইতো না। সম্প্রতি অভিযানে গিয়ে এই সিন্ডিকেটের হামলা শিকার হয়েছেন বন বিভাগের লোকজন। এখনো কাটেনি তাদের আতঙ্ক। রাজনৈতিক পরিচয়ে আমাদেরকে প্রায় হুমকি দামকি করে আসছে, কিন্তু আমরা সরাসরি কোনোভাবে তাদেরকে প্রতিহত করতে পারতেছিলাম না। এই অপরাধগুলো সাধারণত সংঘটিত হয়ে থাকে রাত 3টা থেকে ভোর 5টা-6টার মধ্যে। তো রাতে গিয়ে সেখানে প্রত্যেকদিন তাদের ডিউটি করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হামলার ঘটনায় হয়েছে মামলা। পুলিশের তদন্তে উঠে এসেছে বেশ কয়েকজনের নাম। এরই মধ্যে 2জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিরা পলাতক আছে, এবং আমরা যেহেতু সরকারি কর্মকর্তা, বিষয়টা এখানে খুবই সেন্সিটিভ, আমাদেরকেও এটা স্পর্শ করে। এই জন্য আমরা এটার ব্যাপারে একেবারেই জিরো টলারেন্স, আমরা এভাবে ব্যবস্থা নেব। শেরপুরে প্রায় 25,000 একর বনভূমিতে গারো পাহাড়। এর মধ্যে ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার বেশ কয়েকটি পয়েন্টে বনভূমি উজাড় চলছে বলে জানিয়েছে কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শক, পুঁজিবাজার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করব বিরতির পর। আজ আমাদের সঙ্গে থাকবেন পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ আল আমিন। দেখছেন স্টার বিজ টুডে, ফিরছি একটু পরে। দেখছেন স্টার বিজ টুডে। দর্শক, পুঁজিবাজারের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ আল আমিন। স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা কিছুক্ষণ আগে আমাদের একটি রিপোর্ট দেখলাম যে পুঁজিবাজারে যে কারসাজির একটি অংশ তো বিভিন্ন সময় থেকে আমরা শুনে আসছি, এর মধ্যে নতুন করে আরেকটি ঘটনা সামনে আসলো। এই ঘটনাগুলো তো একের পর এক ঘটছে। এর আগে কিছুদিন আগে আমরা ধরনের বেশ কিছু ঘটনা সামনে এসেছে। এটি কি পুঁজিবাজারকে আরও বেশি আশঙ্কার মধ্যে ফেলে দিচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যে ঘটনাটা দেখলাম সালতা ক্যাপিটালের, যেটা বলছেন, আমি হয়তো এটার কথাই আপনি হয়তো মিন করছেন। এটা ছাড়াও কিন্তু আপনি যদি অনেক আগে দেখেন, তামহা, বানকো, ক্রেস্ট, তাদের কিন্তু দীর্ঘদিন ধরেই, যখন আগের ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল সেই সময়টাও ছিল, ইন্ট্রিম গভর্নমেন্ট টাইমেও যখন নতুন কমিশন আসলো, তখন মশিউর সিকিউরিটিজ থেকেও প্রায় 140 কোটি টাকার একটা স্ক্যাম ছিল, আর এটা 100 কোটি টাকার। এখন সার্বিক যে স্ক্যামগুলোর যদি প্যাটার্ন আপনি স্টাডি করে দেখেন, প্রত্যেকটাই সেম। কি সেটা? ব্যাক অফিস সফটওয়্যারটা লাগে আপনার অ্যাডজাস্টমেন্ট করার জন্য, বাট তারা ব্যাক অফিস সফটওয়্যারটাকে ম্যানিপুলেট করে, ধরেন কাস্টমার যিনি, উনি পোর্টফোলিওটা যেটা পাচ্ছেন আর রিয়েল যে পোর্টফোলিওটা সিডিএলের সাথে অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে, দুটা সেম না। এই কারণে হয় কি, কাস্টমার কখনো জানেই না তার অ্যাকাউন্টে শেয়ার নাই।
পরবর্তীতে কিন্তু আমরা যখন রিফর্ম করি তখন কিন্তু বলেছে যে আমরা প্রতি মাস শেষে যাতে যে অ্যাকাউন্ট হোল্ডার তার কাছে যাতে একটা মেসেজ বা নোটিফিকেশন যায়, যাতে করে সে বুঝতে পারে সিডিবিএল এর কত শেয়ার আছে আর কোম্পানি যেটা পাঠালো মানে ব্রোকারেজ হাউস তার মধ্যে কতটা শেয়ার আছে। দুইটার মধ্যে যদি কোনো গ্যাপ থাকে তখনই বুঝতে পারবে তার শেয়ারটা বিক্রি হয়ে গেছে বা কিছু একটা হয়েছে। তো এই যে জায়গাটায় যেটা প্রবলেমের পর প্রবলেম যেটা হচ্ছে এখনও কিন্তু কোনোটা সলিউশন হয় নাই বা তাদের তেমন কোনো কিন্তু বিচার হয় নাই। এখন যেটা হয়েছে হয়তো একটা ব্রোকার হাউসকে ধরলে তাদের বিদেশ যাওয়ার পরিচালকদের নিষেধাজ্ঞা জানানো হয়, অথবা তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়, অথবা বিও আইডিগুলোকে লক করে দেওয়া হয়, কিন্তু এতে কিন্তু বিনিয়োগকারী কিন্তু কোনো উপকার হয় না। কেন হয় না? কারণ ধরেন তামহা সিকিউরিটিদের কথা যদি বলি, কারণ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষকের ওখানে অ্যাকাউন্ট ছিল, তার মানে ডক্টর তাদেরও অ্যাকাউন্ট ছিল। দেখা গেলো যে তারা কিন্তু আসলে এখনও কোনোটার ক্লেম পায়নি, কিন্তু মালিক পক্ষ তাদের পারিবারিক দ্বন্দ্বের কারণে একজন আরেকজনের কাছে মামলা করে ওরা হয়তো দুদকের মামলায় গ্রেপ্তার আছে, বিভিন্ন জায়গায় আছে, বা টাকা যে বিনিয়োগকারীর আটকে গেল, তাহলে ইনভেস্টর প্রোটেকশন ফান্ড নামে কিন্তু বিশেষ একটা ফান্ড আছে। বিনিয়োগকারীদের তো আসলে পুঁজি ফেরত আসছে না, ফেরত আসছে না, বাট ইনভেস্টমেন্ট প্রোটেকশন যে ফান্ডটা আছে সেই ফান্ড থেকে কিন্তু প্রোরাটা বেসিসে কিছু কিছু টাকা সেটেল করা হয়েছে। তাহলে একদিকে ধরেন বাজারের প্রতি মানুষের আস্থা কম, অন্যদিকে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে তো নিঃসন্দেহে আমরা মনে করবো যে পুঁজিবাজার মানুষ বিমুখ হয়ে যাবে। তাহলে এটার জন্য কি দরকার? দরকার হচ্ছে ইমিডিয়েটলি একটা রোড ম্যাপ বা প্ল্যান দিয়ে যত দ্রুত সম্ভব তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি প্রয়োজনে কোনো একটা নিষেধাজ্ঞার মধ্যে এনে রেখেও, কারণ যেহেতু আপনার আইনে আছে যে কোম্পানির দায়টুকু তার শেয়ার মূল্য দ্বারা লিমিটেড, তার পার্সোনাল প্রপার্টির মধ্যে আসে না। তো এগুলোকে একটা ব্যবস্থার মধ্যে এনে বা তাকে যদি কোনোভাবে প্রেশারাইজ করা যায় সেই জায়গাগুলোতে যদি আনা যায় তাহলে হয়তো এটার একটা মানে খুব দ্রুত একটা বিচারের মধ্যে হবে। যদি এটা 25 থেকে শুরু হয়ে খুব অল্প সময়ের মধ্যে রিপোর্টে এসছে, মানে 25 সালের মানে আপনার যেই সময়টা রিপোর্টটা জুনে ডিটেক্ট হয়েছে তারপর থেকে যে রিপোর্টটা এসছে খুবই অল্প সময়ের মধ্যে রিপোর্টটা দিয়েছে। রিপোর্টে তারা মানে কি পরিমাণ কনসোলিডেটেড অ্যাকাউন্টে কি পরিমাণ ঘাটতি ছিল সেগুলো বের হয়ে আসছে, এবং এখানে কতগুলো বিও এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে বা কী পরিমাণ টাকা সব কিছু ডিটারমাইন করা হয়েছে। এখন হচ্ছে নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে এটাকে কিভাবে দ্রুত মানুষ যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিনিয়োগকারীকে কিভাবে প্রোটেকশনটা দেওয়া যায়। যখন এই ধরনের একটা ব্যবস্থা খুব দ্রুত সময়ের মধ্যে হবে তখন কিন্তু মানুষ মনে করবে যে না আমাদের একটা প্রোটেকশন ব্যবস্থা আছে। বাট এমনি আর্থিক খাতে সার্বিকভাবে যে বিশৃঙ্খলা তার মধ্যে এটা নতুন করে আরও মানুষকে আরও হতাশ করবে এবং বিনিয়োগ বিমুখ করবে। পুঁজিবাজারের সংস্কার তো বেশ কিছু পদক্ষেপের কথা আমরা বিগত সময় থেকে শুনছি, এর মধ্যে নতুন কিছু সিদ্ধান্ত এসেছে। এই সিদ্ধান্তগুলো আসলে কতটুকু পুঁজিবাজার যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের আসলে স্বার্থ কতটুকু রক্ষা হচ্ছে? দেখুন, আসলে আমরা নতুন চেয়ারম্যানের কাছে কিন্তু অনেক বেশি আশাবাদী ছিলাম। কেন? কারণ যেহেতু ওনার একটা মাল্টিন্যাশনাল এক্সপিরিয়েন্স আছে মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার। এখন উনি আসার পর উনি নিজে কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে কোয়ার্টারলি রিপোর্ট কিন্তু উনি নিজেই ওখানে দিয়ে এসছেন। উনি এসে একটা ঘোষণা দিলেন যে এই অ্যাকাউন্টস বা রিপোর্ট তৈরি করতে ঝামেলা হয় কোম্পানিগুলো, এই জন্য আমরা হাফ ইয়ারলিতে চলে গেলাম। মানে এই যে হাফ ইয়ারলিতে চলে গেল এতে কারসাজি চক্রকে আরেকটু উৎসাহ দিয়ে দেওয়া হলো। কারণ আপনি জানেন যে রিপোর্ট প্রকাশে আরও কিছুটা সময় তাদের হাতে দেওয়া হলো। নর্মালি যেটা হয় আপনার প্রত্যেক কোয়ার্টার এন্ডে যখন আসতো তাতে আমরা যেমন ফার্স্ট কোয়ার্টার, ধরুন একটা ইয়ার এন্ড যদি আমার শেষ হয় জুন, তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর হচ্ছে ফার্স্ট কোয়ার্টার, অক্টোবর নভেম্বরের 15-র মধ্যে 1.5 মাস সময় থাকে আর কি, নভেম্বর 15-র মধ্যে ফার্স্ট কোয়ার্টারটা আসতো। কী কী তথ্য থাকতো? তার নেট অ্যাসেট ভ্যালু কত, তার ইপিএস কত, তার নেট অপারেটিং ক্যাশ ফ্লো কত, খুবই সিগনিফিকেন্ট ইনফরমেশন, এবং এটা কনডেন্স ফর্মেই থাকতো অ্যাজ পার IAS 34। মানে একটা কনডেন্স ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে টোটালটা তো অ্যানুয়াল অডিটেড হয়ে আসবে, তার আগে হচ্ছে এটা একটা কম্প্রেসড অবস্থায় একটা রিপোর্ট মানুষকে দেওয়া, যাতে করে মানুষ বুঝতে পারে যিনি বিনিয়োগকারী উনি বুঝতে পারেন। তাহলে সেইখান থেকে আমি মানে শিফট করে নিয়ে গেলাম 6 মাস। তাহলে 6 মাসেরটা আবার যদি 1-1.5 মাস টাইম দেওয়া হয় তাহলে একটা বছরই তো শেষ হয়ে গেলে কেউ কিছু জানতেই পারলো না কি হচ্ছে। সো এইটাতে উনি কিন্তু শুরুতে বলেছিলেন যে আমাদের পুঁজিবাজার যথেষ্ট রেগুলেশন কমাবো, কিন্তু আমি তখনই বলেছিলাম রেগুলেশন কমুক সমস্যা নাই, কিন্তু এটা যদি গভর্নেন্সকে হিট করে, গভর্নেন্সকে ফেল করে, মানে এখন এটা হচ্ছে কি বাংলাদেশে যারা ইনসাইড ট্রেডিং করে, ধরেন যারা পুঁজিবাজারে আছে তাদের মধ্যে যে গ্রুপটা আগে থেকে তথ্য বেশি জানে আর যারা হচ্ছে তথ্যটা রিলিজ হওয়ার পরে জানে, দুইটা গ্রুপের মধ্যে কিন্তু বিশাল বিস্তর ফারাক আছে। এটা দিয়ে কিন্তু যারা কারসাজি চক্রের কথা বলেন এবং যারা গ্যাম্বলার বলেন তারা কিন্তু ব্যবসাটা করে, মানে মানুষ যখন জানে তখন তারা বাই করে, আর তারা যেহেতু আগে থেকেই জানতো এই জন্য এটাকে ইনসাইড ট্রেডিং বলে, আগে থেকেই জানতো সে তখন রিলিজ দিয়ে দেয়। তাহলে এখন এটাকে আরেকটু উৎসাহ দেওয়া হলো। তাহলে আমরা যাদের কাছ থেকে যে পরিবর্তন আশা করছি, আমরা টাস্কফোর্সের সময় রিপোর্ট করার সময় কিন্তু বলেছি গভর্নেন্সকে আরও কিভাবে স্ট্রেনথেনিং করা যায়, ডিসক্লোজারকে আরও বেশি বাড়ানো, যেমন বিশেষ করে PSI যেগুলো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন, মূল্য সংবেদনশীল তথ্য, এই তথ্যগুলো যদি যত দেরিতে হয় সেইগুলোকে তারা যদি দ্রুত দেওয়ার ব্যবস্থা করতো। অথবা কিছু কিছু কোম্পানি ধরেন জেড ক্যাটাগরিতে গিয়েছে শুধুমাত্র বোর্ডের গাফিলতির জন্য। বোর্ডের গাফিলতি মানে কি? ধরেন আপনি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছেন, বোর্ডে অ্যাপ্রুভ করেছেন, আপনার দায়িত্ব হচ্ছে ডিসবার্স করে শেয়ার হোল্ডারকে দিয়ে দেওয়া। আপনি শেয়ার হোল্ডারকে দেন নাই, এখানে পেনাল্টি খাচ্ছে কি শেয়ার হোল্ডারই, একদিকে ডিভিডেন্ড পাচ্ছে না, অন্যদিকে শেয়ারটা জেড ক্যাটাগরিতে নামিয়ে দিলেন। তাহলে দুইটা জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কি সাধারণ বিনিয়োগকারী। তাহলে আপনি যদি এসে বলতেন যে যারা ডিভিডেন্ড ডিসবার্স করার জন্য করে না এখনো, যারা এখন এইভাবে রেখেছে তাকে প্রয়োজনীয় পেনাল্টি দেবেন,
ডিরেক্টরকে পেনাল্টি দিলে কি হবে, তারা দ্রুত সময়ের মধ্যে ডিভিডেন্ড ডিসবার্স করার ব্যবস্থা করবে, ক্যাটাগরি যেটা রিস্টোর হবে, বিনিয়োগকারী এখানে উপকৃত হবে। তাহলে যেই জায়গাগুলোতে আসলে হাত দেওয়ার কথা, যেইগুলোতে হাত দিলে বিনিয়োগকারী উপকৃত হবে, সেই কোনো জায়গায় হাত না দিয়ে গ্যামলারদের জন্য একটা নতুন সুবিধা তৈরি করে দেওয়ার জন্য প্রথম যে স্টেপটা এসছে, দ্যাটস আমি মনে করি এটাকে কোনো মানে ভালোভাবে চিন্তা করে বাজারের ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, গভর্নেন্স, এগুলো কোনোটাই কিন্তু আসলে যেটা বলছে, যেটা বলা হচ্ছে, তাতে কিন্তু আসলে এটাতে আরও ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য আমি মনে করি যে নিয়ন্ত্রণ সংস্থায় যারা থাকছে এখানে তাদের যে এক্সপিরিয়েন্স আছে তার কাছে মানুষের প্রত্যাশাও বেশি, কিন্তু তারা যখন এই ধরনের সিদ্ধান্ত নেয় তখন কিন্তু মানুষের মধ্যে হতাশায় আসবে। আরও যেহেতু একটা নির্বাচিত সরকারের মানে আপনি যদি বলেন যে এত বড় ম্যান্ডেট নিয়ে আসা সরকার, তাদের এবং আমাদের অর্থমন্ত্রী নিজেও কিন্তু পুঁজিবাজারে খুব ভালোভাবে বোঝেন। তাই এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়ে মানে যখন দিলেন বিসেক চেয়ারম্যান, এটা কীভাবে দিলেন? কারণ এই সিদ্ধান্তটা আসলে কোনোভাবেই যারা মানে যেমন আমাদের দেশে কিন্তু আর্নিংস কল নাই। আর্নিংস কলটা হচ্ছে যে কোনো একটা এন্টিটি যদি ভালো প্রফিট করে ইনভেস্টরদেরকে ডেকে এনে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলোকে দেখায় যে আমার এই হচ্ছে রেভিনিউ হয়েছে, এই আমার গ্রোথ আছে, প্রসপেক্ট আছে, যাতে করে পটেনশিয়াল ইনভেস্টর ইনভেস্ট করতে পারে। যেই বাংলাদেশে আর্নিংস কল নাই, যেই বাংলাদেশে অ্যানালিস্ট ফোরকাস্ট নাই, যেখানে কিছুই জানে না, বিনিয়োগকারী অন্ধকারে থাকে, তখন আপনি আরও টাইমকে দিলেন বাড়িয়ে এই অন্ধকারের মাত্রাটা আর একটু প্রলং করলেন। তথ্যটা আরো অনেক দিন ধরে এটা আসলে গোপন থাকছে। এটা তো আপনি বলছেন কোম্পানির উপকার হবে, আমি তো এখানে কোনো কোম্পানির উপকার দেখি না। এতদিন কোম্পানি রিপোর্ট দিয়ে ইউজ টু, সে তো বলেন আমার সমস্যা হচ্ছে। কিছু কিছু কোম্পানি দিতে পারে না, যারা নন কমপ্লাইট তারা পারে না, আগেও পারতো না, কিন্তু অন্য যারা দিচ্ছিল তার তো দীর্ঘদিন তো দিয়ে আসতেছে লিস্টিং রুলস অনুযায়ী, তার তো কোনো সমস্যা ছিল না। তাহলে আমি মনে করি যে মাল্টিন্যাশনাল এক্সপিরিয়েন্স এসে যদি লোকালের চেয়েও খারাপ অবস্থা করে আমি যদি বলি যে বিনিয়োগকারীদের জন্য সহজ করে দিয়েছি, কোম্পানির জন্য লাভ করে দিয়েছি, বা কোম্পানির জন্য, এটা তো কোম্পানির কোনো সমস্যা ছিল না দিতে। সো আমি মনে করি যে কোনো সিদ্ধান্ত যখন নেওয়া হবে সবার আগে চিন্তা করতে হবে গভর্নেন্সের উপর এটার ইম্প্যাক্টটা কী। কারণ গুড গভর্নেন্সের কারণেই তো যাবতীয় মানে সমস্যাগুলো হয়েছে। তাহলে গুড গভর্নেন্স মেক শিওর না করে গভর্নেন্সকে আরও খারাপ করে আমি যদি বলি যে বাজারের জন্য ভালো করছি, তাহলে তো একটা গোষ্ঠী উপকৃত হবে, কিন্তু সাধারণ বিনিয়োগকারী আগেও ক্ষতিগ্রস্ত ছিল, এখন আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। দেশের সার্বিক পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই। সেটা হলো আমরা তো দেখেছি যে নতুন করে পুঁজিবাজারে আইপিও আসছে না, গত 2 বছর ধরে মোটামুটি বন্ধ রয়েছে। 2024 সালে সর্বশেষ মে মাসে যেটা এসেছিল, এরপর থেকেই টোটালি বন্ধ রয়েছে। মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো দেশে রয়েছে, অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি খুব ভালো করছে। বর্তমানে হাতে গোনা কয়েকটি পুঁজিবাজার রয়েছে, সম্ভবত 10 থেকে 12টি এরকম। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে কেন আমরা পুঁজিবাজারে নিয়ে আসতে পারছি না? একই সঙ্গে আরেকটি বিষয়, সেটা হলো সরকারি অনেক প্রতিষ্ঠান তো বেশ ভালো করছে, সরকারি কোম্পানি, তাদেরকে কি পুঁজিবাজারে নিয়ে আসা সম্ভব কিনা? দেখুন, এই প্রতিটা বিষয় নিয়ে কিন্তু সুনির্দিষ্টভাবে যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিলেন 6টা নির্দেশনার মধ্যে 2টা নির্দেশনা ছিল যে সরকারের হাতে থাকা মাল্টিন্যাশনাল কোম্পানির যে শেয়ারগুলো সেগুলোকে ছাড়িয়ে দিয়ে বাজারে ছেড়ে দিয়ে এখানে বাজারে গভীরতা বাড়ানো, আবার সরকারের যে লাভজনক প্রতিষ্ঠানগুলো আছে যেই খাতে সেগুলোকে নিয়ে আসা। সরকার অনেক কিন্তু লাভজনক প্রতিষ্ঠান আছে, কিন্তু আনফর্চুনেট পার্ট ইজ দ্যাট তখনকার আলোচনায় যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট ছিল, পলিটিক্যাল ম্যান্ডেট নাই, প্রত্যেকের প্রত্যাশা ছিল এটা হয়তো খুব দ্রুত সময়ের মধ্যেই আসবে। তখন যেহেতু আবার আইপিও রিফর্ম করতে হচ্ছে, আইপিও রুলসগুলো ভ্যালুয়েশন ফেয়ার হয় কিনা, অডিটেড স্টেটমেন্টটা ঠিক আছে কিনা, যেভাবে রিপোর্টটা তৈরি করেছে সব ঠিক আছে কিনা, অনেক কিছুর কিন্তু একটা রিফর্মের মধ্যে দিয়ে গিয়েছিল বলে যাতে করে আজে বাজে কোম্পানি না আসে। আপনি কিন্তু খেয়াল করে দেখেন, ডোমিনোস স্টিল নামে একটা কোম্পানি, এটা অলরেডি পেপার বিক্রি করেছে, প্লেসমেন্ট দিয়েছে, সেই কোম্পানি আবার হিউজ দামে বিক্রি করে এখন আবার আরেকটা এন্টিটি কিনে নিয়েছে। তার মানে এটা কিন্তু জাস্ট শুধুমাত্র কাগজ বিতরণের একটা কর্মসূচি ছিল, কারণ সত্যিকার অর্থে ফ্যাক্টরিতে যায় দেখা গেছে কিছুই নাই, মানে যেই দাম উঠেছে যেটা আছে কিছুই নাই। তাহলে এই ধরনের পেপার বেসড কোম্পানি আসার চেয়ে ভালো কোম্পানি আসার জন্য কিন্তু রিফর্ম ফেজে কোথায় কোথায় চেঞ্জ আছে সেগুলোকে করা হয়েছে। তো সেই জায়গাটা একটা সময় দেওয়ার পরে তারা যেহেতু নতুন সরকার এসছে ক্ষমতায়, তাৎক্ষণিকভাবে তার কাজ করা উচিত ছিল কি যে আমি এটাকে তালিকাভুক্ত করার জন্য, আমরা তো সব পদ্ধতিগুলো জানি, আর উনি নিজে যেহেতু মাল্টিন্যাশনাল কোম্পানিতে ছিলেন উনি ব্যাপারটা আরও ভালো করে বোঝেন যে আসলে এই জায়গাগুলোতে আমার কোন কোন কারণে আসে না, সেগুলো পলিসি সাপোর্ট গভর্নমেন্টের কাছ থেকে যদি আনা হয়, একসাথে যদি ধরেন এনবিআর, বাংলাদেশ ব্যাংক, বিসেক কাজ করে একটা কোঅর্ডিনেটেড ভাবে, এবং মানুষ কিন্তু এখন কাজ দেখতে চায়, মানুষ কিন্তু আর শুনতে চায় না পুঁজিবাজারে এই সমস্যা, ভালো কোম্পানি আনতে হবে, এটা সে 20 বছর ধরে শুনতেছি ভালো কোম্পানি নাই আনতে হবে, বাট আনার পথে বাধাটা কোথায়? সেই বাধাটাকেই কিন্তু আমাদের ধারণা ছিল অ্যাকশন প্ল্যানের মাধ্যমে তাদেরকে প্রতিকার করবে, বাট ওই জায়গাটায় না যে এখনও কিন্তু বক্তব্য নির্ভরই যে আমরা এটা করব, আসতে হবে, করতে হবে, বাট এইগুলো যদি আরও দীর্ঘদিন চলে তখন কিন্তু আবার এদের প্রতি মানুষ একটা অনাস্থা চলে আসবে যে না, আমরা তো একটা আশা করেছিলাম যে হয়তো আপনি দায়িত্ব নিয়েছেন, একটু কাজ করব, তারপরে আমরা দেখবো আপনার স্টেপগুলো কেমন হয়, কতটুকু বাজার সহায়ক হয়, গভর্নমেন্টের কাছে কতটুকু সাপোর্ট পাওয়া যায়। যদিও এবার পুঁজিবাজারে আমাদের যদি বলি যে মানে আমাদের যে বাজেট এসছে তাতে বেশ কিছু মানে সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে, এতদিন শুধু কথাগুলো বলা হতো, এখন অনেক কিছু সুবিধা দেওয়া হয়েছে,
বাট সুবিধা যাই থাক এবং অন্যান্য জায়গাগুলোতে যে শর্টেজটা আছে বাজারে, যেই বাজারে আপনি বায়ার সেলারকে নিয়ে আসবেন সেই বাজারে কিন্তু 400টা স্টকের মধ্যে দেখা গেছে যে প্রায় মানে 150-র উপরে হচ্ছে জেড ক্যাটাগরি অ্যান্ড আবার হচ্ছে বন্ধ কোম্পানি। তাহলে যেই কোম্পানি মাত্র 136টা কোম্পানি হচ্ছে আপনার এই ক্যাটাগরিতে আছে। তাহলে 136টা কোম্পানির মধ্যেও কিন্তু আপনি যদি আবার ফিল্টারিং করেন সবগুলোর মধ্যে দেখবেন ডিভিডেন্ড পে আউট অত ভালো না। তাহলে এত বড় একটা মার্কেটে যদি এই কটা স্ক্রিপ্ট থাকে, মানে যেহেতু আমাদের ইকুইটি বেসড মার্কেট, যদি ভালো বড় বড় স্ক্রিপ্ট আমরা বাজারে নিয়ে আসতে না পারি তাহলে আমি যত ধরনেরই বিদেশি ফান্ড আনি, যত ধরনের ফান্ড ম্যানেজারের কথা বলি, যত ধরনের মিউচুয়াল ফান্ডের গ্রোথ বলি, আমার যদি ইনস্ট্রুমেন্টই না থাকে কেনার মতো তাহলে আমি আসলে কী কিনবো? তো সেই জন্য বাজারটাকে ঢেলে সাজাতে হলে নট অনলি ইকুইটি মার্কেট বাট অলসো যে আমাদের বন্ড যে মার্কেটটা আছে বন্ড মার্কেটটাকেও ভাইব্রেন্ট করতে হবে, কারণ তাহলে সরকারও এখান থেকে অর্থায়ন করতে পারবে। পাশাপাশি কমোডিটি এক্সচেঞ্জ যেটা আছে সেটাকেও আমাদের মানে এক্সপান্ড করতে হবে। তাহলে এই প্রতিটা বিষয় যদি একসাথে কাজ করা হয় তখন বিনিয়োগকারী অল্টারনেট উইন্ডো পাবে, অল্টারনেট স্কোপ পাবে, সে তখন চুজ করতে পারবে আমি কোন জায়গাটায় যাব। আমি এখানে গেলে হয়তো সুপারনোভার গ্রোথ পাবো, ওখানটা গেলে একটা স্টেবল রিটার্ন পাবো। ইনভেস্টরের সামনে আপনি যখন অপশন আনতে না পারবেন কী করা যায়, তখন কিন্তু নতুন বিনিয়োগ আসবে না। আমাকে প্রথমে আভ্যন্তরীণ বিনিয়োগ আনতে হবে, পরে ফরেনারদের অ্যাট্রাক্ট করতে হবে। এখন আমরা অনেক বড় বড় কথা বলছি, এটার কোনো অ্যাকশন প্ল্যান যখন আমি বাস্তবে দেখছি না তখন কিন্তু সবই কথার মধ্যে থাকছে, যেটা আগেও ছিল তার আগেও ছিল। তাহলে আমরা কিন্তু আসলে এই জায়গাটায় থাকতে চাই না, আমরা অ্যাকশন প্ল্যান দেখতে চাই। আপনি সমন্বিত পরিকল্পনার কথা বলছিলেন, এর আগে আপনি জেড ক্যাটাগরির কথা বলছিলেন যে বাংলাদেশে তো প্রায় 100-র উপরে প্রতিষ্ঠান রয়েছে যারা জেড ক্যাটাগরিতে রয়েছে। সব প্রতিষ্ঠানের অবস্থা তো আসলে খারাপ সেজন্য না, বিভিন্ন কারণে তারা জেড ক্যাটাগরিতে চলে গেছে। এই জেড ক্যাটাগরিতে যাওয়ার যে প্রক্রিয়াগুলো রয়েছে, সরকারি যে নিয়ম নীতিগুলো রয়েছে, সেখানে কি এখন কারেকশন করার সময় এসেছে কিনা? দেখুন, জেড ক্যাটাগরির মধ্যে কিছু অটো কারেক্টেড হয়ে যাবে। যেমন ধরেন ওই যে ডিভিডেন্ড ডিসবার্স করতে না পারলে যে জেড ক্যাটাগরিতে যেত, এখন আমরা রিফর্মের সময় আইন করেছি, আমরা যখন রিফর্মে ছিলাম, যে যখনই যারা অ্যাপ্রুভ করবে ডিভিডেন্ড তার 3 ওয়ার্কিং ডের মধ্যে শেয়ার হোল্ডার অ্যাকাউন্টে দিয়ে দিতে হবে মাস্ট, এবং বোর্ড এজিএমে আসার আগে সবাইকে দেখাইতে হবে এটা সেপারেট অ্যাকাউন্টে ডিভিডেন্ডের টাকাটা রাখা হয়েছে। এটার কারণে কিন্তু বিগত 2 বছর ডিভিডেন্ড পে আউট হয়ে গেছে। বাট আগের যে ব্যাকলগগুলো ছিল, যেটা আপনারা যে মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে দেওয়ার কথা ছিল, সেইটা যারা দেয় নাই, ওইসব কারণে কিছু কোম্পানি জেড ক্যাটাগরিতে আছে। তাহলে ওই আগের যেগুলো ব্যাকলগ সেটাকে বিশেষ দ্রুত ব্যবস্থা নেবে, যে আপনাদের ডিভিডেন্ড না দেওয়ার কারণে যেহেতু জেডে আছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনিয়োগকারী। তাহলে এইগুলো কিন্তু দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণ সংস্থা চাইলে এটা পারে, এটা তার ডিসপোজালে। আর কিছু আছে ধরেন 2 বছর ডিভিডেন্ড দেয় না বা বিভিন্ন রকম নন কমপ্লায়েন্ট, সেগুলোকে কিভাবে কমপ্লায়েন্সে আনা যায়, তার বোর্ডটাকে পারফর্ম করতে গেলে যদি দেখা যায় যে এই বোর্ড আছে পারফর্ম করতে পারছে না বা পলাতক আছে, তাহলে বোর্ড রিস্ট্রাকচার করে বেসিক থেকে নতুন বোর্ড দিয়ে দেখ। কারণ আপনাকে একটা বোর্ড দিতে হবে, যদি কোনো পলিসি সাপোর্ট লাগে, যে সাপোর্টের মাধ্যমে হয়তো তারা চাইলে এই কোম্পানিটাকে একটা ভালো ফাংশনাল অবস্থায় নিয়ে আসতে পারবে, তাহলে ওই ধরনের ব্যাপার করুক। যেগুলো করলে আসলে কাজ হবে সেই জায়গায় কিন্তু এখনো হাত দেওয়া হচ্ছে না, শুধু মানে ব্রডার পার্সপেক্টিভে অনেক বড় বড় কথা হচ্ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। আমরা প্রত্যাশা করছি সামনের দিনগুলোতে হয়তো প্রত্যাশা অনুযায়ী কাজ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আলোচনা যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশে পুঁজিবাজার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ আল আমিন। দেখছেন স্টার বিজ টুডে, ফিরছি একটু পরেই। দেখছেন স্টার বিজ টুডে। দেশের বাজারে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,28,556 টাকায়, আর 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,18,291 টাকা। 18 ক্যারেটের 1,87,440 টাকা ও সনাতন পদ্ধতির 1 ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 1,53,148 টাকায়। গত শুক্রবার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস, আর আন্তর্জাতিক বাজারে 1 আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,176। বিশ্ববাজারে স্থিতিশীল তেলের দাম, 1 ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে $72। যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বিক্রি হচ্ছে ব্যারেল প্রতি $68। সম্প্রতি ইরানের জ্বালানি তেল রপ্তানিতে 60 দিনের বিশেষ ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়েও জ্বালানিবাহী জাহাজ চলাচল আগের তুলনায় বেড়েছে। এর আগে ইরানে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসন শুরুর আগে 1 ব্যারেল জ্বালানি তেলের দাম ছিল ব্যারেল প্রতি $72। সংঘাত শুরুর পর যা উঠেছিল সর্বোচ্চ $126। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে বিশ্বজুড়ে তীব্র হচ্ছে জ্বালানি সংকট। খনিজ তেল ও এলএনজির সরবরাহ ব্যাহত হয় উন্নত থেকে উন্নয়নশীল সব দেশেই বিদ্যুতের দাম আকাশ ছোঁয়া, আর এই সংকট মোকাবেলায় বিশ্বজুড়ে বাড়ছে সৌর বিদ্যুতের চাহিদা।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে বিশ্বজুড়ে তীব্র হচ্ছে জ্বালানি সংকট। জ্বালানির তেল ও এলএনজির সরবরাহ ব্যাহত হওয়ায় এবং আন্তর্জাতিক বাজারে বিদ্যুৎ ও জ্বালানি সংকট অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সংকটে পড়েছে বহু দেশ। এই পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা সহ ইউরোপের বহু দেশ এখন সৌরবিদ্যুতের দিকে যাচ্ছে। বিদ্যুৎ খাতে সরকারি ভর্তুকি কম থাকায় এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ফিলিপিনের বিদ্যুতের দাম বেড়েছে। মহামারীর আগে যেখানে মাসিক বিল আসত সর্বোচ্চ $97, সেখানে তীব্র গরমের ফলে এখন তা দাঁড়িয়েছে $243 থেকে $183, যা অনেক মধ্যবিত্তের আয়ের প্রায় 30%-এরও বেশি কেড়ে নিচ্ছে। বছরে প্রায় $3,922 মতো বিদ্যুৎ বিল দেয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই বাধ্য হয়েই আমি $9,300 বিনিয়োগ করে ছাদে সোলার প্যানেল বসিয়েছি। আশা করছি আমার মাসিক বিল $50 থেকে $80 নেমে আসবে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিলের চাপ থেকে বাঁচতে ফিলিপিনের সাধারণ মানুষ বাসাবাড়িতে সোলার প্যানেল বসাচ্ছেন। পরিবেশ বান্ধব এই বিদ্যুৎ সরঞ্জাম কিনতে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি খরচ করছে ফিলিপিন। বিগত 3 মাসে চীন থেকে ফিলিপিনের সোলার প্যানেল আমদানি গত 1 বছরের তুলনায় 145% বেড়ে $407 মিলিয়ন পৌঁছেছে। পাশাপাশি সোলার প্যানেল স্থাপনকারী প্রতিষ্ঠানগুলোর চাহিদাও এখন তুঙ্গে। এখন চাহিদা অনেক বেশি। আগে আমরা 1 মাসে সাধারণত মাত্র 2 জন গ্রাহক পেতাম, বড় জোর 3 জন। কিন্তু এখন আমরা 1 মাসে প্রায় 13 থেকে 14টি প্রকল্পের কাজ শেষ করছি। জ্বালানি বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক এম্বারের বিশ্লেষকরা ধারণা করছেন, একদিকে সৌরবিদ্যুতের যন্ত্রাংশের দাম কমছে, অন্যদিকে মূল বিদ্যুতের দাম বাড়ছে। এর ফলে আগামী 2 বছরের মধ্যে ফিলিপিনের ছাদে সৌরবিদ্যুতের উৎপাদন ক্ষমতা প্রায় 3 গুণ বেড়ে 3,500 মেগাওয়াটে পৌঁছাবে। মায়াশিকা রহমান, স্টার নিউজ। ব্রিটিশদের থেকে স্বাধীনতার 250 বছর পার করল যুক্তরাষ্ট্র। মাত্র 4,30,000 বর্গমাইলের 13টি কলোনি এখন 38 লাখ বর্গমাইলের বিশাল দেশ। এর মধ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু কিভাবে একসময় ব্রিটিশ কলোনির অধীনে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র এখন বিশ্বের শীর্ষ অর্থনীতি দেশ? বিস্তারিত জানব প্রতিবেদনে। স্বাধীনতার 250 বছর উদযাপিত করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই সময়ে বহু উত্থান পতন দিয়ে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশের সুনাম অর্জন করেছে আমেরিকা। বিনিয়োগের অন্যতম দেশ হিসেবে বিশ্বজুড়েই নিজেদের স্থান শক্ত করেছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রকে বলা হয় সুপার পাওয়ার। তবে এই যাত্রা এতটাও সহজ ছিল না। ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতার পর 1776 থেকে 1826 পর্যন্ত যুদ্ধের কারণে ঋণগ্রস্ত ছিল যুক্তরাষ্ট্র। নিজেদের মুদ্রা ছাপাতে চেষ্টা করছিল অঙ্গরাজ্যগুলো। তখন চালু করা হয় প্রথম ব্যাংক। 1826 থেকে 1876 এই 50 বছরে উত্তর আর দক্ষিণাঞ্চল চলছিল ভিন্ন গতিতে। উত্তরাঞ্চলে শিল্প বিপ্লব হয়, দাস ব্যবসার অর্থনীতি থেকে ধীরে ধীরে পরিণত হয় উন্নয়নের মডেলে। 1876 থেকে 1926 পর্যন্ত গৃহযুদ্ধের কারণে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র ঘুরে দাঁড়াতে সময় নেয়। এই সময় চলে আসে প্রথম বিশ্বযুদ্ধ। শ্রমবাজারে আসে পরিবর্তন। দক্ষিণাঞ্চল থেকে আসা অনেক কৃষ্ণাঙ্গ বাসিন্দা যুক্ত হয় উত্তরাঞ্চলের শ্রমবাজারে। কিন্তু দেশের কৃষিখাত ঘুরে দাঁড়াচ্ছিল না। 1929 সালে যুক্ত হয় শেয়ার বাজারে ধস। লাখ লাখ মার্কিন চাকরি হারান। 1933 সালে ফ্রাঙ্কলিন রুজভেল্ট প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা হাতে নেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছিল। এই যুদ্ধ শেষ হওয়ার পর 1971 সালে মার্কিন ডলার বিশ্বজুড়ে লেনদেনের জন্য একক মুদ্রার স্বীকৃতি পায়, যা যুক্তরাষ্ট্রকে সুপার পাওয়ার হতে আরও বেশি সহায়তা করে। যুদ্ধ পরবর্তী 1976 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতি বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল। 1976 থেকে 2026 সাল এই 50 বছর দেশটির অর্থনীতির জন্য বিবর্তনের সময়। ডলার যেমন দেশটিকে সুপার পাওয়ার হতে সহায়তা করেছে, তেমনি অভিবাসন নীতি তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত নাগরিকরা নিজেদের মেধা আর যোগ্যতা দিয়ে যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিতে থাকে। অর্থনীতিবিদরা বলছেন, এই সময় থেকে যুক্তরাষ্ট্রের অর্থনীতির গতি আর কমেনি, বরং বেড়েছে। তবে 2008 সালের মন্দা আর 2020 সালের করোনা মহামারীতে কিছুটা ধাক্কা লাগে। অর্থনীতিবিদরা যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে বৈচিত্র্য আর সর্বদা গতিশীল বলে থাকেন। অর্থনীতি গতিশীল রাখতে এই দেশে একযোগে কাজ করে অ্যারোস্পেস, কৃষি, আর্থিক খাত, জ্বালানি প্রযুক্তি, স্বাস্থ্য খাত, শিক্ষা, এমনকি শিল্প খাত।
যুক্তরাষ্ট্রের জনসংখ্যা কম হলেও বিশ্ব জিডিপির বড় অংশই তার ভাগে। বিশ্বের টেক জায়ান্টগুলোর প্রায় সবই এখানে। বড় বড় আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে ওয়াল স্ট্রিটের বিনিয়োগ প্রভাব বিশ্বজুড়েই। বিনিয়োগের অন্যতম আকর্ষণ এই দেশে এখন পর্যন্ত বিদেশি বিনিয়োগ $50 ট্রিলিয়ন। সব মিলিয়ে তাই অর্থনীতিতে এখনও অপ্রতিরোধ্য অবস্থানে যুক্তরাষ্ট্র। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ। এই ছিল স্টার বিস্টুডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।